আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। এখানে দেখুন তারা রাশিয়ার আদেশ পাওয়ার পরে কিন্তু রাজপথে নেমে যায় এবং তাণ্ডব করতেছে। এদিকে আজ জুমার পর রাশিয়া থেকে সেনাপ্রধান বার্তা দেওয়ার পরই রাজপথে নেমে যায় আওয়ামী লীগ কর্মীরা। বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি হয়, শেখ হাসিনা দেশে আসার রাস্তা পরিষ্কার হয়, সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে অরাজক পরিস্থিতি। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে, আর তা কিছুতেই সামাল দিতে পারছে না ব্যর্থ ইউনূস সরকার। আর ভারতের উপর হামলা করার জন্য একেবারে মুখিয়ে রয়েছে, আর সেজন্যই পাকিস্তানের থেকে নানা গোলাবারুদ যুদ্ধাস্ত্র কিনছে ইউনূস। বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই, যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখে ঢাকা শহরে। আওয়ামী লীগ কোণঠাসা আছে, এটা 100% সত্য। আবার 100% সত্য হচ্ছে যে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে? আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে, সেটাও কিছু সত্য। কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানো, সেটা আওয়ামী লীগ জানে, অন্যরাও জানে। আপনারা সকল বিষয়ে শেখ হাসিনার নির্দেশনার জন্য অপেক্ষা না করে আপনারা নিজেরাই সংগঠিত হয়ে সাধারণ কর্মীদেরকে নিজেরাই নির্দেশনা দেন। পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী তারা কি কাজ করবে বলেন? তারা কাজটা করবে কি? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা বা এই সাধারণ শিক্ষার্থীরা তারা বর্তমান আপনার পরীক্ষা দিতে যাচ্ছে না, তারা যাচ্ছে অটো পাস। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে, ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পানি দেখে। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিওর শিরোনাম দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। হঠাৎ করেই বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন। এটার অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে হঠাৎ কেন এই সফর। আসলে এই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে যে চীন সফরে গেলেন এবং সেখানে তিনি এই ভারতের 7 সিস্টার স্টেট এবং চীনকে নিয়ে এমন একটা বেফাস কথা বলে ফেলেছেন, যেটা নিয়ে এই পুরো সাউথ এশিয়া একটা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং ভারত বিষয়টা খুব ভালোভাবে নেয়নি। এবং ডক্টর ইউনূস যে এই চায়নাকে জড়িয়ে এই কথাটা বলেছেন, এটা কিন্তু চীন নিজেও বেশ বিব্রত হয়েছে, কারণ চীনের সাথে ডক্টর ইউনূসের এই ভারতের 7 সিস্টার বা এসব নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি। অনেকটা ডক্টর ইউনূস অনেকটা আগ বাড়িয়েই চায়নাকে ভারতের সাথে 7 সিস্টার বা অন্যান্য ইস্যুতে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছে, এবং ইউনূস এবং পাকিস্তানের একই উদ্দেশ্য, ইউনূসকে হাওয়া দিচ্ছে আইএসআই। তো এই অবস্থায় এই ভারতের সাথে বাংলাদেশের টেনশন কমানোর জন্য অনেকটা দায়িত্ববোধের পরিচয় দিয়ে বাংলাদেশের সেনা প্রধান রাশিয়া সফরে গেছেন। তার সফরের অন্যতম উদ্দেশ্য হলো যে রাশিয়ার মাধ্যমে চীনকে বোঝানো এবং চীন যেন কোনো রকমের এই বাংলাদেশকে কেন্দ্র করে কোনো সংঘাতে না জড়ায় বা ভারতের সাথে কোনো সংঘাতে না জড়ায়। তো এই রিকোয়েস্টটা করার জন্যই প্রধানত আমাদের সেনা প্রধান গিয়েছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক যে পর্যায়ে থাকুক রাজনৈতিকভাবে, এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা কিন্তু এখন পর্যন্ত একটা পেশাদারিত্ব বজিয়ে রেখেছে, এবং এখানে ভারতীয় সেনাবাহিনীও তাদের পক্ষ থেকেও একটা ভূমিকা আশা করা হচ্ছিল যে বাংলাদেশের সেনাপ্রধান হয়তো এরকম কোন একটা ভূমিকা রাখবেন, যাতে চীনের সাথে বাংলাদেশকে নিয়ে ভারতের মধ্যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তো এই কারণে যখন জেনারেল ওয়াকার রাশিয়ায় যাবেন বলে প্ল্যান করেছেন, ঠিক তখনই আবার এই ট্যারিফ নিয়ে আমেরিকার সাথে চায়নার একটা বেশ বড় রকমের বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে ট্রাম্প পৃথিবীর প্রায় সব দেশের সাথেই একটি
দ্বিপাক্ষিক ভিত্তিতে একটা শুল্ক আরোপ করেছে এবং সেই শুল্কে মোটামুটি পৃথিবীর অর্থনীতিতে একটা টালমাটাল অবস্থা, শেয়ার বাজারের ধস। তো বিভিন্ন দেশ থেকে চিঠি লেখা হয়েছে ট্রাম্পকে এই শুল্ক বা ট্যারিফ পুনর্বিবেচনা করার জন্য। বাংলাদেশ থেকেও চিঠি লেখা হয়েছে। যেটা করেছে, এই এত দেশের অনুরোধ পেয়ে ট্রাম্প প্রশাসন অধিকাংশ দেশের সাথে আগামী 90 দিনের জন্য এই নতুন করে ঘোষিত ট্যারিফটাকে স্থগিত করেছে, কিন্তু সেটা চায়নার সাথে করেনি। চায়নার সাথে একেবারে চোখে চোখ রেখেই ট্যারিফ যুদ্ধটা চলছে। আমেরিকা ট্যারিফ বাড়িয়েছে, চায়নাও ট্যারিফ বাড়িয়েছে। এখন দুই দেশেরই ট্যারিফটা একটা অস্বাভাবিক পর্যায়ে পড়ে গেছে। তো এই মুহূর্তে চায়না ভারতের দিকে হাত বাড়িয়েছে এবং চায়না চাচ্ছে যে প্রয়োজনে আমেরিকায় তাদের এক্সপোর্ট কমিয়ে তারা অন্য অন্য দেশে এক্সপোর্ট করবে, এবং ইন্ডিয়া একটা বড় বাজার, চায়না ইটসেলফ একটা বড় বাজার। সো এই অবস্থায় চায়না যে মুহূর্তে ভারতের কাছে সহায়তা চাচ্ছে, এই বাণিজ্য যুদ্ধে চীন ভারতের সাথে এক হয়ে কাজ করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূস অনেকটা ব্যাককলের মতো চায়নাকে ভারতের সাথে সংঘাতে জড়িয়ে দিতে যাচ্ছে। তো এটা তো চায়নাও যে এই মুহূর্তে চাইছে সেটা না। তো এখন সেনাপ্রধান যদি রাশিয়া সফর করেন এবং রাশিয়ার মাধ্যমে চায়নাকে এটা এই অনুরোধটুকু করা যায়, এবং আমার মনে হয় যে রাশিয়া চায়নাকে অনুরোধ করার আগেই চায়না নিজেরাই অনেকখানি কনভিন্সড যে এই অবস্থায় ভারতের সাথে মিলে মিশে তাদের এই ট্রেড ওয়ার এবং গ্লোবাল অন্যান্য সিচুয়েশন ফেস করা উচিত। তো যারা জানতে চেয়েছেন যে কেন জেনারেল ওয়াকার রাশিয়া গিয়েছে, তিনি আসলে গিয়েছেন যে দেশের একটা বৃহত্তর স্বার্থেই গিয়েছেন। তিনি চাইছেন না যে এই মুহূর্তে বাংলাদেশ কোনো একটা যুদ্ধে জড়াক। এদিকে ডক্টর ইউনূসের কথা হইলো যুদ্ধ টুদ্ধ বুঝি না, যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে, এবং ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে তিনি আরাকান আর্মির সাথে যুদ্ধ করবেন, ভারতের সাথে 7 নেক নিয়ে যুদ্ধ করবেন, তার কোনো আপত্তি নাই। কারণ বাংলাদেশ ধ্বংস হইলেও তার সমস্যা না, তার হইলো তার ক্ষমতা চাই, তার সাঙ্গপাঙ্গ নিয়ে লুটপাট করা চাই। তো সেই যারা আমার কাছে জানতে চেয়েছিলেন তাদের কাছে আমি খুব বিশ্বস্ত সূত্রে এই তথ্যগুলো পেয়েছি, এবং আমি একটু সময় নিয়েছি, কারণ আমি এই তথ্যগুলো পেয়ে একটু ভেরিফাইও করেছি। তো দেখা যাক বাংলাদেশ চায়নাকে নিয়ে ভারতের সাথে খেলার যে একটা প্ল্যান করেছিল অনেকটা ভিলেনের মতো, ডক্টর ইউনূসের সেই প্ল্যানটা মনে হয় না আপাতত কাজে লাগবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবে। পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে একদম খেয়ে দিচ্ছেন, বিএনপিকে শেষ করে দিচ্ছেন। আমি বারবার একটা কথা বলি যে বিএনপি শেষ, এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। বিএনপি 8-10 বছর টিকে থাকবে, এরপর একদম ধ্বংস হয়ে যাবে, মুসলিম লীগ, ন্যাপ এদের মতো হয়ে যাবে। দেখেন, পিনাকি ভট্টাচার্য এবার বিএনপির এমন জায়গায় হাত দিয়েছে, এই বিএনপির আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই। দেখেন, খুবই ইন্টারেস্টিং বিষয়। মনে হতে পারে যে পিনাকির সাথে বিএনপির দ্বন্দ্ব, এই পিনাকি বলতে কিন্তু আমি শুধু পিনাকি ভট্টাচার্যকে বলছি না, পিনাকি বলতে একটা গ্রুপ বা জনগোষ্ঠীর একটা বড় অংশের প্রতিনিধিত্ব করেন তিনি। এখানে মনে হতে পারে যে 5 আগস্টের পর বিএনপির চাঁদাবাজি বা এগুলোকে কেন্দ্র করে বিএনপির সাথে পিনাকিদের দ্বন্দ্ব। বিষয়টা কিন্তু আসলে সেরকম নয়, কারণ পিনাকি এবার যে ভিডিও বানিয়েছেন বাংলাদেশের সাথে বিএনপির গাদ্দারি এই শিরোনামে, সেখানে বিএনপির এমন জায়গায় হাত দিয়েছেন, ওই জায়গাটা সমাধানের কোনো ঔষধ বিএনপির কাছে নেই, এবং সেই জিয়াউর রহমানের পজিশনিং থেকে শুরু করে বিএনপির মৌলিক পলিটিক্যাল ন্যারেটিভের জায়গায় হাত দিয়েছেন, যার অর্থ যে বিএনপি পুরোটাই সমস্যা। মানে এমনভাবে বিএনপিকে হিস্ট্রিক্যালি নানানভাবে তথ্যপত্র দিয়ে প্রমাণ করেছেন পিনাকি ভট্টাচার্য যে বিএনপি হচ্ছে আরেকটা আওয়ামী লীগ। বিএনপি দেশের শত্রু, জাতির শত্রু, ইতিহাসের শত্রু, মানবতার শত্রু। বিএনপি ভারতের দালাল, হিন্দু জমিদারদের দালাল, ইত্যাদিতে নানান কিছু আর কি। তো দর্শক, এই জায়গা থেকে বিএনপির সামনে পিনাকিদের সাথে আপোষ করার আর কোনো জায়গা থাকলো না। এই যে চাঁদাবাজি, যেমন আমরা বেসিক্যালি, যেমন আমার আলোচনা যারা শুনেন, বিএনপির সমালোচনা কোন গ্রাউন্ডে করি?
চাঁদাবাজি গ্রাউন্ড নেই, যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি এখন সন্ত্রাস, বিএনপি নারী নির্যাতনকারী, বিএনপি ডাকাত, বিএনপি ভারতের দালাল। আমার সমালোচনার জায়গা কিন্তু এইগুলো যখন বিএনপিতে ছিল না তখন কিন্তু আমরা বিএনপিকে সমর্থন করতাম। এখন আমি যে বিষয়গুলো সমালোচনা করি বিএনপির, এগুলো সমাধান সম্ভব কিভাবে? যেমন এরা যদি চাঁদাবাজি ছেড়ে দেয়, বিএনপি যদি নারী নির্যাতন, ধর্ষণ এগুলো ছেড়ে দেয়, লুটপাট ছেড়ে দেয়, তাহলে তো সমস্যা নাই, তাহলে তো বিএনপি ওকে, আমাদের সমালোচনার থাকার কথা নয়। যেমন বিএনপি ভারতের দালালি ছেড়ে যদি আবার জামাত ইসলামের সাথে জোট করে, আমি কি বিএনপির বিরোধিতা করব? না। কিন্তু পিনাকি ভট্টাচার্যের বিরোধিতার জায়গা কিন্তু ওইটা না। দেখেন, বিএনপির মূল হচ্ছে জিয়াউর রহমান, বিএনপির একমাত্র ক্যাপিটাল হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমানের বাইরে বিএনপির কোনো ক্যাপিটাল নেই। সে জিয়াউর রহমানের পজিশনকে খেয়ে দিয়েছেন, বা পজিশনিংকে খেয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। কিভাবে? পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করেছেন যে জিয়াউর রহমানের পজিশনিং এই বিএনপি ঠিক করতে পারেনি। এখন জিয়াউর রহমানকে যেভাবে পজিশনিং করেছে বিএনপি, এটা কালের বিবর্তনে এখন ইরেলেভেন্ট হয়ে গেছে। এর মানে বিএনপি এখন আর থাকবে না। সে বিএনপির মূল ক্যাপিটাল সেই জিয়াউর রহমানকে বেঁচে খাবে, সেই জিয়াউর রহমানের রেলেভেন্স নেই। কিভাবে? একটা চমৎকার পয়েন্ট, এই কথাটা আমি প্রায় বলতাম, দেখেন ভেরি সিগনিফিকেন্ট। যেমন জিয়াউর রহমানকে বিএনপি মুক্তিযুদ্ধের ঘোষক বানাচ্ছে, জেড ফোর্সের কমান্ডার ও মুক্ত, অথচ সেই মুক্তিযুদ্ধ ব্যবসায় এখন আর চলবে না। অতএব জিয়াউর রহমানকে বড় মুক্তিযুদ্ধ হিসেবে উপস্থাপন করে বিএনপির যে রাজনীতি, এই পজিশনিংটাই ভুল। অথচ জিয়াউর রহমানের অনেক ভালো দিক ছিল যেগুলোকে ফোকাস করে জিয়াউর রহমানকে পজিশনিং করা যেতে পারে। যেমন জিয়াউর রহমান অনিচ্ছুক প্রেসিডেন্ট, যে তিনি ক্ষমতা নিতে চাননি, কিন্তু ক্ষমতা সিপাহী জনতা তাকে দিয়েছে, নিতে হয়েছে প্রফেসর ইউনূসের মতো। আবার ভারত বিরোধিতার অবস্থান, বিপ্লব ও সংহতি 7 নভেম্বরে নানানভাবে তাকে পজিশনিং করা যায়, কিন্তু না, জিয়াউর রহমানকে বানিয়েছে মুক্তিযোদ্ধা কমান্ডার। অথচ মুক্তিযুদ্ধ কমান্ডার হওয়া মানে শেখ মুজিবের কর্মচারী। এটাই কিন্তু আওয়ামী লীগ এত বছর এটাই প্রচারণা চালিয়েছে যে শেখ মুজিবের কর্মচারী। এভাবে উদাহরণ দিত আওয়ামী লীগ যে শেখ মুজিব হচ্ছে কলেজের প্রিন্সিপাল, আর জিয়াউর রহমান ছিল দপ্তরি। জিয়াউর রহমান ঘন্টা পিটিয়েছেন জিয়াউর রহমানের নামে। বাস্তবে এটাই। আপনি যদি মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে দেখেন, তাহলে শেখ মুজিবের দপ্তরি এর বাহিরে জিয়াউর রহমানকে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। কারণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান, আর সেই সর্বাধিনায়কের একজন সেক্টর কমান্ডার ছিলেন, ওরকম অনেক সেক্টর কমান্ডার ছিল, ওয়ান অফ দি সেক্টর কমান্ডার ছিলেন এই জিয়াউর রহমান। অতএব বিএনপি জিয়াউর রহমানকে পজিশনিং করেছে এমনভাবে যেটা শেখ মুজিবের সাবঅর্ডিনেট করেছে জিয়াউর রহমানকে। অতএব যেখানে শেখ মুজিবই নেই, শেখ মুজিবের একজন সাবঅর্ডিনেটর জিয়াউর রহমানের অস্তিত্ব থাকে কিভাবে? তো এই জায়গাটায় বিএনপি কিন্তু একটা কঠিন ধরা খাচ্ছে। দেখেন বিএনপির মূল ক্যাপিটাল জিয়াউর রহমানের পজিশনিং কি যেভাবে খেয়ে দিল, বা যেভাবে ইরেলেভেন্ট হয়ে গেছে, বাস্তবতা আপনারা দেখছেন। তো এই বিএনপি যে থাকবে না, এটা বুঝতে আর অসুবিধা থাকার কথা নয়। তো দর্শক, বিএনপির চাঁদাবাজি, লুটপাট, এগুলোতে নিয়ে কথা আছে, এগুলো একেবারে সিম্পল প্রশ্ন, এগুলো মৌলিক প্রশ্ন না। একটা রাজনৈতিক দল টিকে থাকতে হলে তার পলিটিক্যাল ন্যারেটিভ লাগে, বয়ান লাগে। অথচ পিনাকি ভট্টাচার্য চমৎকার ভাবে দেখিয়েছে যে বিএনপির নিজস্ব কোনো পলিটিক্যাল বয়ান নেই। বিএনপির বয়ান হচ্ছে আওয়ামী লীগের বয়ান। চমৎকার ভাবে দেখিয়েছেন পিনাকি ভট্টাচার্য যে বিএনপির পলিটিক্যাল বয়ান হচ্ছে একদম আওয়ামী লীগের বয়ান। আওয়ামী লীগের বয়ান যা, বিএনপির বয়ান তা, কোনো পার্থক্য নেই। যেমন আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের বয়ান, বিএনপির এই ফজলুর রহমান, বিএনপির মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এরা সেম বয়ানে বিশ্বাস করে। এবং বিএনপি যার ফলে এই ভুল পজিশনিং এর কারণে এবং আওয়ামী ন্যারেটিভে বিশ্বাস করার কারণে তারা আমাদের 24-এর বিপ্লবকেও বিপ্লব মনে করে না, এবং এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবেও স্বীকার করে না। তো দর্শক, এই যে জায়গাটা দেখেন, যেই সংগঠন জনগণ কর্তৃক ধিক্কৃত, তাদের চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, নারী নির্যাতন, এগুলোর কারণে চরম বিতর্কিত, এবং যাদের কোনো পলিটিক্যাল ন্যারেটিভ নেই, যাদের ক্যাপিটাল জিয়াউর রহমানের পজিশনিং ঠিক নেই, সেই বিএনপি তারা কি টিকবে?
নেভার, টেকার কোনো সুযোগ নেই। শুধু এটা না দর্শক, দেখেন বিএনপির কিছু মানে তারা মুক্তিযুদ্ধকে অন করে এবং তাদের প্রতিপক্ষকে রাজাকার বলে, এবং চমৎকারভাবে দেখিয়েছেন যে বিএনপির দেউলিয়ত্ব কোন জায়গায়। যে আওয়ামী লীগের আবিষ্কৃত জিনিস দিয়েই বিএনপিকে চলতে হয়। যেমন বিএনপির প্রতিপক্ষকে তারা আল বটর বলে, তা আল বটর, এই যে আল বদর বলে গালি দেওয়া, এটা তো আওয়ামী লীগের আবিষ্কার। আবার বিএনপির শত্রুদের সবাইকে রাজাকার ট্যাগ দেয়, জামাতের দালাল ট্যাগ দেয়, এটা তো আওয়ামী লীগের আবিষ্কার। এর মানে বিএনপির নিজস্ব কিচ্ছু নেই, সব কিছুতে তারা আওয়ামী লীগের অনুসরণ করে। এবং দেখেন এই যে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা ইকুয়াল টু ইসলাম বিদ্বেষ, মুক্তিযুদ্ধের বয়ান, এগুলোর বিরুদ্ধেই 24-এর বিপ্লব হয়েছে, আর এগুলোই বিএনপি এখন ধারণ করে। তো যদিও বিএনপির ভাষা একটু ভিন্ন, বিএনপির এই মৌলিকত্বটা, ন্যারেটিভটা, এটা পিনাকি যেভাবে দেখিয়েছেন সেটা এক প্রকার ইসলাম বিদ্বেষ। তো বিএনপি একদিকে আওয়ামী লীগ, আবার ইসলাম বিদ্বেষী, আবার ভারতের দালাল, আবার মানে সব দিক যদি আপনি বিবেচনা করেন। এবং পিনাকি ভট্টাচার্য একদম সেই জমিদারি প্রথা উচ্ছেদের ঘটনা থেকে দেখিয়েছেন, আমাদের পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন থেকে দেখিয়েছেন যে এই বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে, বা আওয়ামী লীগ, কিন্তু এরা টিকতে পারবে না, এদের ভবিষ্যৎ নেই, এদের পতন, এদের হারিয়ে যাওয়া অনিবার্য। তাহলে দর্শক, এক পিনাকি একেবারে বিএনপিকে হিস্ট্রিক্যালি যেভাবে ডিনাই করলেন, এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। পিনাকি বলতে শুধু পিনাকি না, এটা একটা বিশাল গ্রুপ কিংবা জনগোষ্ঠী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বাংলাদেশের জন্য একটা বড় দুঃসংবাদ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। সেটি হলো ভারত আমাদের একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ছিল তাদের সঙ্গে, সেই সুবিধাটি বাতিল করেছে। ট্রান্সশিপমেন্ট কি সেটা আমি বলবো, এবং ভারতের সঙ্গে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আর সরকারের পক্ষ থেকে যে সকল কথা বলা হচ্ছে, সে সকল কথার কতটুকু কার্যকারিতা রয়েছে, এ সকল বিষয় নিয়ে বলবো। তার আগে বলে নেওয়া ভালো যে বিমস্টেক যে সম্মেলন হলো ব্যাংককে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব নরেন্দ্র মোদীর যে বৈঠক, এই বৈঠকটি ছিল অপ্রত্যাশিত, এবং সেখানে যত ভাব বিনিময় হয়েছে, ছবি বিনিময় হয়েছে, হাসি বিনিময় হয়েছে, এমনকি দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেছেন, পাশাপাশি বসেছেন, এবং আধা ঘন্টা, অলমোস্ট 30 মিনিটস তারা একান্তে বৈঠক করেছেন। এটা একটা বিরল ঘটনা। এবং সাধারণত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্মোহনী ক্ষমতা, এক্সট্রা অর্ডিনারি মার্কেটিং কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, এবং তার যে জগৎ জোড়া সুখ্যাতি রয়েছে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ার সঙ্গে, তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠকটি আমরা যতটুকু আন্দাজ করতে পারি যে তিনি তার যে পশ্চিমা লবি, সেই লবি ব্যবহার করেছে, এবং তিনি তার যে কানেক্টিভিটি রয়েছে, সেই কানেক্টিভিটি ব্যবহার করে মিস্টার নরেন্দ্র মোদীর নিমরাজি অথবা গড়রাজি, অথবা তিনি একেবারেই রাজি ছিলেন না, এরকম একটা কট্টর অবস্থান থেকে রাতারাতি একটা বৈঠকে বসা আমরা ধরে নিয়েছিলাম এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চন্দ্র বিজয়ের মতো সফলতা। এই সফলতার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করব, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হবে, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হবে, আওয়ামী লীগের আরও কঠোর সাজা হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত শক্তিশালী হবে। এবং ভারতের সঙ্গে এই মুহূর্তে আমাদের যে ল্যান্ড লক, মানে ভারত চারিদিক থেকে আমাদেরকে একেবারে লক লাগিয়ে দিয়েছে, তালাবদ্ধ করে দিয়েছে, সীমান্তে প্রচণ্ড কড়াকড়ি, একটা শালিক পাখিও সেখানে উঠতে পারছে না। তারপর ভিসা বন্ধ, খুব জরুরি কিছু এক্সট্রাঅর্ডিনারি না হলে ভারতের সঙ্গে যাতায়াত একেবারেই বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্যে টানাপোড়েন চলেছে, এবং আরও নানা রকম পর্দার আড়ালে গেম হচ্ছে, চক্রান্ত হচ্ছে। তো সেখানে আমরা যারা বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর এই বৈঠক নিয়ে আশাবাদী ছিলাম যে এবার হয়তো বরফটা গলবে। এখন সেই বরফটা যেভাবে গলুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক হোক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায়
থাকার জন্য সাহায্য করেন, হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দেশ ভালো চললেই হলো। কে এলো না না এলো তাতে আমাদের শতকরা 99% লোকেরই কোনো আগ্রহ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এখন আমাকে পরিশ্রম করতে হচ্ছে দৈনিক 18 ঘন্টা। শেখ হাসিনার জামানাতেও পরিশ্রম করতে হয়েছে 18 ঘন্টা। যখন বিএনপি ছিল, এরশাদ সাহেব ছিলেন, তখন এরকম 18 ঘন্টা পরিশ্রম করে এই গত 41-42 বছর ধরে আমাকে তো এইভাবেই চলতে হচ্ছে। এমনকি যখন সংসদ সদস্য ছিলাম, এমপি ছিলাম, আমার অর্জনের চেয়ে বর্জন বেশি হয়েছে। ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, সুনাম সুখ্যাতি নষ্ট হয়েছে, মানসিক যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের যে জায়গাগুলো সেখানে স্পট পড়েছে, পরিবারে অশান্তি দেখা দিয়েছে। ফলে রাজনীতি আমাদের মতো বেশিরভাগ মানুষকেই ক্ষতিগ্রস্ত করেছে। আর রাজনীতি করে যারা লাভবান হয় তাদের আসলে রাজনীতি ছাড়ানো কোনো কিছু নেই। না শিক্ষা, না দীক্ষা, না ব্যবসা, না বাণিজ্য, কোনো কিছুই নাই। যদি কিছু থাকে সেটা হলো রাজনীতি রিলেটেড। রাজনীতি আছে তো ব্যবসা আছে, রাজনীতি নেই ব্যবসা নেই। কিন্তু আমাদের মতো যারা দিন আনে দিন খাই, পরিশ্রম করে বেড়াই, আমাদেরকে আসলে একটা ভালো দেশ লাগবে, একটা ভালো পরিবেশ লাগবে। সেখানে যদি রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনূস না হয়ে মিস্টার আব্দুর রহমান বদি, ইয়াবা বদি, তিনি যদি হন, আমাদের কিছু আসে যায় না। যদি বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জনাব হিরো আলম হন, আমাদের কিছু আসে যায় না। তারপরে ইদানিংকালে অনেকের জাতির পিতা, দ্য ফাদার অফ এ গ্রুপ অফ পিপল, বিশাল সংখ্যক লোকের জাতির পিতা হিসেবে যিনি রয়েছেন, গালি সম্রাট, তারপরে খাট কাঁপানো সম্রাট, মানে পৃথিবীর কোথায় খাট কাঁপে সেই আমাদের সেই বিশেষ শ্রেণীর জাতির পিতা, তিনি বুঝে যান, সঙ্গে সঙ্গে তিনি বুঝে যান। তো তিনিও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, তাতে আমার কিছু আসে যায় না। আমি চাই এই দেশটি ভালো থাকুক। শেখ হাসিনাকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, তারেক রহমান সাহেব আসলে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। আমাকে পরিশ্রমই করতে হবে, কাজই করতে হবে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে দেশটা ভালো চলুক, এবং দেশটা ভালো চলার জন্য ভারতের সাহায্য লাগবে, সহযোগিতা লাগবে। তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের মাধ্যমে এরকম একটা সম্পর্কের দ্বার উন্মোচিত হবে, এই আশায় যখন আমি মশগুল, ঠিক তখন দেখলাম যে এই বৈঠক নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার যথেষ্ট বিরোধ তৈরি হয়ে গেছে। এর কারণ হলো এই বৈঠক নিয়ে ঢাকার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি ডিফ্যাক্টো উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যিনি অনেকটা উজিরে আজমের মতো ক্ষমতা সম্পন্ন, ডক্টর না ঠিক এটা হলো শফিকুল আলম, প্রেস সচিব শফিকুল আলম, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, কথাগুলো বলেছেন, এবং সেখানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে একান্ত কথাবার্তাগুলো, সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে যে সকল কথাবার্তা বলা হয়েছে বা অন্য যে সকল বিষয়াদি বলা হয়েছে, সেটি ভারত খুব, যাকে বলা হয়, স্বাভাবিকভাবে নেয়নি। এবং এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় নিদারুণভাবে নেতিবাচক খবর এসেছে। এবং তার কিছুদিন পরেই দেখা গেল যে হঠাৎ করে ভারত এই যে বাংলাদেশে একটা প্রচলিত যে সুযোগ দীর্ঘদিন ধরে ছিল, ট্রান্সশিপমেন্ট সুযোগ, এই সুযোগটি বন্ধ করে দিয়েছে। এখন এই সুযোগটি বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, তার চেয়ে বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে আমরা একটা ইমেজ সংকটে পড়লাম, এবং ভারতের সাথে আমাদের যে চলমান সংকট, সেই সংকটের উপর আরেকটি নতুন কুঠারাঘাত হলো। সমস্যা সমাধান না হয়ে বরং আরেকটি নতুন সমস্যা এখানে তৈরি হয়ে গেল। তো সেই অবস্থাতে আরেকটি নতুন সমস্যা তৈরি হয়ে গেল, এবং সেই অবস্থাতে আমরা কি করে আশাবাদী হব, এই গেল এক। 2 নম্বর হলো যে এই ট্রান্সশিপমেন্ট আসলে কি। ট্রান্সশিপমেন্ট আসলে কি? যেমন ধরুন নেপালের কিছু পণ্য বাংলাদেশে এলো, এবং সেই পণ্য বাংলাদেশ থেকে সেটা প্লেনে আসুক বা স্থলপথে আসুক বা মানে সমুদ্রপথে আসুক, আমরা মংলা বন্দর ব্যবহার করতে দিচ্ছি নেপালকে। তো নেপাল এবং ভুটান এই দুটো রাষ্ট্র আমাদের বাংলাদেশের পোর্টগুলোকে তাদের ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে। আবার এই পণ্যগুলো ওই দেশে পাঠানোর জন্য আমাদেরকে
ভারতের ভূমি ব্যবহার করতে হয়। এই গেল একটা। দ্বিতীয় হলো আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো রয়েছে, যে আমরা ভুটান এবং নেপালে এক্সপোর্ট করি, এবং যেহেতু সেটি ভারত কর্তৃক বেষ্টিত একটি ল্যান্ডলক কান্ট্রি, তো কাজে আমাদেরকে ভারতের ভূমি ব্যবহার করতে হয়। তো আমরা সরাসরি এটা ভুটানে রপ্তানি না করে প্রথমে এটা রপ্তানি দেখাই ভারতে। তারপরে ভারতে এটি পৌঁছানোর পর সংশ্লিষ্ট বন্দরে এটি ওখান থেকে আবার রি-এক্সপোর্ট হয়। এই যে রি-এক্সপোর্ট যে প্রসিডিওর, এটিকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। এখন পৃথিবীর খুব নামকরা কতগুলো ট্রান্সশিপমেন্ট পোর্ট রয়েছে, যেমন রটারড্যাম, হ্যামবার্গ, তারপর সিঙ্গাপুর, কলম্বো, তারপর যাকে বলা হয় হংকং। তো সেখানে এই জিনিসগুলো পানির মতো, এগুলো এখানে কোনো সমস্যাই নয়। কিন্তু ট্রান্সশিপমেন্ট ভারতের মতো, বাংলাদেশের মতো, ইভেন পাকিস্তানের মতো রাষ্ট্রে আসলে একটা সমস্যা। আমাদের দেশে আমরা নিজেরাও এই ট্রান্সশিপমেন্ট বহুদিন ধরে আমরা অ্যালাউ করি না, এমনকি রি-এক্সপোর্টও অ্যালাউ করি না এখন পর্যন্ত। যেমন ধরুন, একজন এক্সপোর্টার বাংলাদেশে কোরিয়া থেকে এক্সপোর্ট পাঠিয়েছে, এখন কোনো কারণে মালটি ভুল হয়েছে এবং সেটি আপনি সেই মাল সে ভদ্রলোক ফেরত নিতে চাচ্ছেন। এটা যে কী যন্ত্রণার এবং এটা যে কী অসম্ভব, এগুলো সবই চিটং পোর্টের গোডাউনে পৌঁছবে, নষ্ট হবে, কিন্তু আমরা সেটা রি-এক্সপোর্ট করতে পারবো না। বা আমরা চায়নার যে মালগুলো বাংলাদেশে এনে এখান থেকে আবার আমরা আমেরিকাতে ট্রান্সশিপমেন্ট করতে পারবো না। আমাদের দেশে এখানে এই সমস্যাগুলো রয়েছে, ভারতেও এই সমস্যাগুলো রয়েছে। কিন্তু সেই সমস্যা থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশকে ওয়াইডার রেঞ্জে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা দিয়েছিল, নেপাল এবং ভুটানকে আমরা যে পদ্ধতি বললাম ট্রান্সশিপমেন্ট, তার চেয়ে তো খুবই গুরুত্বপূর্ণ যে ট্রান্সশিপমেন্টটা তারা দিয়েছিল, সেটা হলো গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে অনেক সময় জাহাজ জট থাকে। এখন বাংলাদেশ থেকে আমরা একটি কন্টেনার যদি এখান থেকে আমরা পাঠাই, ধরুন সিঙ্গাপুরে গেল, ওখান থেকে ইউরোপে গেল, কলম্বো গেল, ইউরোপে গেল। আমরা সাধারণত এখান থেকে সিঙ্গাপুর বা কলম্বো, দুবাই এবং হংকং, এই শহরগুলোকে বা এই বন্দরগুলোকে আমরা ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করি। কিন্তু বাংলাদেশের সঙ্গে জাহাজের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে ওখানেও দেখা যাচ্ছে যে স্পেস সংকট, অর্থাৎ আমরা নির্দিষ্ট সময় পণ্য পরিবহন করতে পারি না। অর্থাৎ এখান থেকে দুবাইতে পাঠানো যায় না, আবার সেখান থেকে রিশিপমেন্ট করে আমরা জাহাজে করে ইউরোপ এবং আমেরিকাতে বা অন্য কোনো দেশে পাঠানোর ক্ষেত্রে আমরা বায়ারের যে শিডিউল, সেই শিডিউলটা মেনটেন করতে পারছিলাম না অনেক দিন ধরে। বিশাল সমস্যা। এটা হলো সিয়ের ক্ষেত্রে। আর যদি আমরা এয়ারের ক্ষেত্রে ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা আরও প্রবল। অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে কোনো শিপমেন্ট যদি হংকংয়ে পাঠাই, দুবাইতে পাঠাই, সিঙ্গাপুরে পাঠাই, এবং সেখান থেকে যদি আমরা আবার রিশিপমেন্ট করতে হয়, ট্রান্সশিপমেন্ট করতে হয়, ওটা প্রথমত অনেক সময় স্পেস পাওয়া যায় না। এই বন্দরগুলো খুবই যাকে বলা হয় ব্যস্ত বন্দর। তো সেখানে বিমানে জায়গা পাওয়া যায় না, ভাড়া খুব বেশি হয়, ফলে আমাদের যারা এক্সপোর্টার তারা প্রায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যায় যদি আমরা কলকাতার যে হলদিয়া বন্দর ব্যবহার করি জাহাজের ক্ষেত্রে, তারপরে নাভাশিবা বন্দর ব্যবহার করি মুম্বাইতে, তারপর গুজরাটের কিছু এলাকা রয়েছে সেখানে আমরা ব্যবহার করি। মানে এখান থেকে জাহাজে করে সেখানে যাওয়া এবং সেখান থেকে আবার সমুদ্রে ইউরোপে আমেরিকাতে পাঠানো ফ্রিকোয়েন্সি অনেক ভালো। আর এয়ারের ক্ষেত্রে এটা আরও চিপ, মানে ভারতের যে কোনো বিমানবন্দর থেকে ইউরোপ এবং আমেরিকাতে মাল পাঠানো, সিঙ্গাপুর থেকে মাল পাঠানোর অর্ধেকের চেয়ে খরচ কম। এই সুযোগটা ভারত আমাদেরকে দিয়েছিল। এবং আপনারা জানেন যে বছরের কয়েকটা সময় পিক সিজন যায়, অর্থাৎ শীতকালে যেটাকে সামার বলা হয়, মানে উইন্টার সিজন বলা হয়, আর সামার। তো এই উইন্টার সিজন এবং সামার সিজনের একদম শেষ পর্যায়ে এসে বা শুরুতে এসে এক্সপোর্ট করার জন্য প্রচুর চাপ পড়ে ইউরোপ এবং আমেরিকাতে। তখন আমাদের জাহাজ কোম্পানিগুলো, এয়ারলাইন্স কোম্পানিগুলো পাগল হয়ে যায়, এক্সপোর্টাররা পাগল হয়ে যায়। ঠিক ওই সময়টাতে ভারতের এই বন্দরগুলো ব্যবহার করে ইউরোপ আমেরিকাতে যে এক্সপোর্ট করা, এটা অনেকটা বসন্তের বাতাসের মতো, যে সুযোগটা ভারত দিয়েছিল শেখ হাসিনার জামানাতে। এখন সেটা তারা উইথড্র করে নিয়ে গেল। উইথড্র করে নিয়ে যাওয়ার ফলে
বুঝতেই তো পারছেন যে আমাদের এক্সপোর্ট এমনিতেই সমস্যার মধ্যে আছে, বায়াররা সমস্যার মধ্যে আছে, তার উপর আবার যদি নতুন করে সেই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে বিকল্প কলম্বোকে ব্যবহার করতে হয়, বিকল্প দুবাইকে ব্যবহার করতে হয়, সি এবং এয়ারে হংকংকে ব্যবহার করতে হয়, সিঙ্গাপুরকে ব্যবহার করতে হয়, এটা আমাদের নাভিশ্বাস উঠে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যেখানে বাণিজ্য উপদেষ্টা যে কথা বলেছেন যে আমরা নিজস্ব অ্যারেঞ্জমেন্টে, অর্থাৎ আমাদের এই মালামালগুলো আমাদের নিজস্ব বিমানের কার্গো প্লেনে করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেখান থেকে আবার আমরা ট্রান্সশিপমেন্ট করতে পারবো। এই কথাগুলো ওনার মতো একজন ব্যবসায়ী, তার মুখে এই কথাগুলো প্রথমত তার বলাটাই ঠিক হয়নি। এই সমস্যাগুলো তিনি যদি অ্যাসার্টেন করতেন, স্বীকার করতেন এবং নেগোশিয়েট করতেন ভারতের সঙ্গে, সেটা বেটার হতো। কিন্তু আমাদের বিমানকে দিয়ে, সেই বিমানের কার্গো প্লেনে করে কার্গো পাঠিয়ে সিঙ্গাপুরে দিয়ে আবার সেটা রিশিপমেন্ট, এটা যে একেবারে অসম্ভব, আষাঢ়ি গল্প। এই বিষয়টা আর কেউ বুঝুক আর না বুঝুক, বাণিজ্য উপদেষ্টা ভালো করে বুঝেন কেন তিনি এই কথাগুলো বলতে গেলেন। এটা নাটকীয়, এটা তার বলার দরকার ছিল না। এখন এই সমস্যাটা তৈরি হয়েছে, আর এই সমস্যাটা তৈরি হয়েছে জনাব ইউনূস সাহেবের জন্য, আবার ইউনূস সাহেবের সাথে এই সমস্যাটা তৈরি হয়েছে তার প্রেস সচিব শফিকুল আলমের জন্য। এটাই হলো বাস্তবতা। আর এই শফিকুল আলম এবং ইউনূস সাহেবকে একটা শিক্ষা দেওয়ার জন্য ভারত এটিকে, মানে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করাটাকে একটা লাল কার্ড হিসেবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা উপহার দিয়েছে। এখন এই উপহার কিভাবে বাংলাদেশ সরকার হ্যান্ডেল করবে সেটি দেখার বিষয়। এবং আমরা সাধারণত একটা জিনিস বলি যে নাটক কম করো প্রিয়, কোনো কিছু আসলে জোরাজুরি করে হয় না। আপনি একজন লোক আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, আপনার সাথে ঘর করতে চায় না, আপনাকে দেখতে পারে না, আপনাকে দেখলে তার বমি আসে, তো আপনি তাকে চুমা দেবেন, তাকে জড়িয়ে ধরবেন, তার সাথে ঘর করবেন, সংসার করবেন, এই জন্য মামা বাড়ির আবদার। এটা হয় না। কাজেই দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করার জন্য অনেক কাজ করতে হয়, সময় নিতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজীবন ক্ষমতায় থাকেন, 10 বছর ক্ষমতায় থাকেন, তাহলে তার এত তাড়াহুড়া করার দরকার কি? নরেন্দ্র মোদী তার কয়েকদিন পরে এমনি ক্ষমতায় থাকবেন না, আগস্টের মধ্যে তাকে ক্ষমতা ত্যাগ করতে হবে। তো কাজেই সেখানে নতুন ম্যানেজমেন্টের সঙ্গে একটা ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কিন্তু জোরাজুরি করে এই যে তিনি যা কিছু করলেন, আবার সেটাকে যেভাবে প্রচার করলেন, আবার সেটাকে তিনি যেভাবে তার একটা ক্রেডিট হিসেবে দেখানোর চেষ্টা করলেন, পুরোটাই এই লাল কার্ডের মাধ্যমে দেশ এবং জাতির জন্য এবং তার নিজের জন্য একটা বুমেরাং ঘটনা হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।